হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মামা বেয়ার চলে এসেছে আবার আরেকটা লেসন নিয়ে, টিয়া আর হুতুমকে পড়ালেখার জগতে নিয়ে যেতে। রাইট, সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। আচ্ছা, আমি মামা বেয়ার আর তোমরা সবাই হলে হুতুম আর টিয়ার দল। তোমরা যারা বাংলাদেশের বাংলা মিডিয়ামে ক্লাস 5, 6, 7, 8-এ পড়ো, ইংলিশটা আস্তে আস্তে সুন্দর করে রপ্ত করছো, তোমাদের জন্য আমরা এই সিরিজগুলো ডিজাইন করছি যাতে তোমরা ক্লাসের পড়ার ফাঁকে মাঝে মধ্যে এই কালারফুল স্লাইডগুলো দেখে আবার তোমাদের পড়াকে ঝালাই করতে পারো, একটু বাড়তি প্র্যাকটিস করতে পারো। ওকে, সো আজকে মামা বেয়ার কী পড়াবে তোমাদেরকে? আমরা আমাদের বিল্ডিং বেটার সেন্টেন্সেস এই সিরিজটা শুরু করেছিলাম, যেখানে আমরা বিভিন্ন স্ট্রাকচার দেখছিলাম যেগুলো দিয়ে একই সেন্টেন্সকে ভিন্ন ভিন্নভাবে বলা যায় বা লেখা যায় বা মনের ভাব প্রকাশ করা যায়। সেই সিরিজের ধারাবাহিকতায় আজকে আমরা থাকবো টু টু এরকম এই ধরনের প্যাটার্নটা নিয়ে। হ্যাঁ, এই প্যাটার্নটা কিন্তু আমরা অলরেডি দেখেছি, হয়তো তোমরা অনেক দেখেছো শুনেছো, কিন্তু মামা বেয়ার এখন এটা নিয়ে কথা বলেনি, তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, মনে আছে সেই বার্ড হাউস অ্যাক্সিডেন্টের কথাটা? ওই যে ওর ঘর বানাতে গিয়ে গায়ে রং ছড়িয়ে পড়লো, সেখানে একটা লাইন ছিল কিন্তু, টিয়া ওয়াজ টু আপসেট টু লিসন। এর অর্থ কী বলেছিলাম? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছিলে যে টিয়া এত মন খারাপ করে ফেলেছিল যে ও হুতুমের কোনো কথা শুনতে পাচ্ছিল না, সে একদম দৌড়ে ওখান থেকে চলে গিয়েছিল, তাই না? টু আপসেট টু লিসন, টু আপসেট খুবই মন খারাপ করেছিল, টু লিসেন যেন সে আর কিছু শোনার মতো অবস্থায় ছিল না। তাহলে টু লিসেন এই যে পরের অংশটা কিন্তু কি একটু নেগেটিভ অর্থে, যে এটা লিসেন টিসেন করার মতো ভাই আমার মনের অবস্থা নাই, আমি এখান থেকে গেলাম। রাইট, তাহলে টু দিয়ে কি করছিলাম আমরা বলো তো? মনের ভাবের গভীরতা বুঝাচ্ছিলাম। এই প্যাটার্নটাই আজকে আমরা দেখব, এবং দেখব আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে এই ধরনের প্যাটার্ন ইউজ করে আমরা অনেক সেন্টেন্স বলতে পারি। হ্যাঁ, এবং এটা কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন। চলো দেখি আর কি এক্সাম্পল আমাদের হাতে আছে। আচ্ছা, এখানে দেখো আমি একটু ডেফিনেশনটা দিয়ে নিয়েছি প্রথমে, যে আমি ইংলিশ পড়ছি, তারপর আমি বাংলায় বলবো। উই ইউজ টু 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 সে সামথিং দ্যাট ইজ মোর দেন নেসেসারি, মোর দেন উই ক্যান হ্যান্ডেল। দেখেছো, কোনো কিছু যেটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত, যে কোনো কিছু যেটা এত বেশি যে আমরা এটা হ্যান্ডেল করতে পারছি না। অ্যাজ এ রেজাল্ট সামথিং ক্যানট হ্যাপেন, মানে পরের অংশটুকুন ঘটা সম্ভব না। যেমন এতই মন খারাপ যে আর কিছু শোনা সম্ভব না টিয়ার পক্ষে। হ্যাঁ, তাহলে প্যাটার্নটা কি? টু আপসেট, টু হলো তো টু, তারপরে আপসেট এটা হলো অ্যাডজেক্টিভ, তারপরে টু, তারপরে লিসন, লিসন কি ভার্ব, শোনা, তাই না? তাহলে টু, তারপর অ্যাডজেক্টিভ, তারপরে টু, তারপর একটা ভার্ব। এটা হচ্ছে একটা কমন প্যাটার্ন এই টু আর টু এর সংযোগে। আর একটা প্যাটার্ন আছে যেটা আমরা লেসনের শেষের দিকে গিয়ে দেখব। তো আমরা আগে এই প্যাটার্নটা ধরে আগাই, দেখি তো আর কি নতুন সেন্টেন্স আমরা দেখতে পাই। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকবার আমি হাইলাইট করে বুঝিয়ে দিচ্ছি। এই যে টিয়া ওয়াজ টু আপসেট টু লিসন, টু, একটা উচ্চারণটা সুন্দর করে করবে। টু মানে ওই যে এত বেশি, আর টু মানে থেকে এরকম আর কি। হ্যাঁ, তাহলে টু হলো প্যাটার্নের অংশ, টু আপসেট হলো অ্যাডজেক্টিভ, টু হলো প্যাটার্নের অংশ, লিসন হলো আমাদের সেই ভার্ব। এবং এই সেন্টেন্সটাকেই টু আপসেট টু লিসন, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি কিন্তু, যেটা আমরা বোধহয় নেক্সট লেসনে একটু কভার করব। বাট আজকে আমি মিনিংটা বোঝানোর জন্য যে ইংলিশে এখানে লিখে দিয়েছি, যেটা এতক্ষণ বাংলায় বলছিলাম। দেখো, টিয়া ওয়াজ সো আপসেট দ্যাট শি ডিড নট লিসেন। টিয়া এত মন খারাপ করেছিল যে সে আর কিছু শুনলো না বা শুনতে পারলো না। শি কুড নট লিসেন, শি ডিড নট লিসেন, যেটাই আমি বলি না এখন, মানে নেগেটিভ, যে এই শোনা টোনার মতো অবস্থায় সে ছিল না, সে এত মন খারাপ করেছিল। দেখেছো, তাহলে এখানে অন্য একটা প্যাটার্ন তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, যে সো আপসেট দ্যাট, তারপরে একটা সেন্টেন্সের মতো অংশ। হ্যাঁ, আর এইখানে যদি সো দিয়ে না বলে আমরা টু দিয়ে বলি, তাহলে শুধু ভার্বটা বললেই আমাদের হয়ে যাচ্ছে। ওকে, চলো আমরা আরেকটু এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা দেখো আমরা সহজ ফরম্যাট থেকে শুরু করছি। দ্য স্যুপ ওয়াজ হট, স্যুপটা গরম ছিল, তাহলে বেবিটা খেতে পারছে না, তাই তো? তারপরে পরের সেন্টেন্সে আমি বলছি দ্য স্যুপ ওয়াজ টু হট, স্যুপটা খুব বেশি গরম ছিল, ভীষণ গরম ছিল। আচ্ছা, তারপরের সেন্টেন্স আমি বলছি দ্য স্যুপ ওয়াজ টু হট টু ড্রিঙ্ক,
স্যুপটা এতই গরম ছিল যে খাওয়া সম্ভব ছিল না। তাহলে টু হট বলার পরে যদি তুমি টু বলো তাহলে ইমিডিয়েটলি মাথায় কি একটা নেগেটিভ মানে ধারণাটা চলে আসবে যে এতই গরম ছিল যে ওটা ওই মুহূর্তে খাওয়া সম্ভব ছিল না। আচ্ছা, ইংলিশে আমরা হটের সাথে সরি ড্রিঙ্কের সাথে আমরা যেহেতু এটা সরি স্যুপের সাথে যেহেতু এটা স্যুপ আমরা ড্রিঙ্ক অথবা ইট দুটাই বলতে পারি, কিন্তু এখানে টি হলে ড্রিঙ্ক হতো। স্যুপ আছে তো স্যুপের মধ্যে খানিকটা সলিড থাকে খানিকটা লিকুইড থাকে, সো ড্রিঙ্কও বলা যাবে ইটও বলা যাবে, ড্রিঙ্ক শুড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তাহলে দ্য স্যুপ ওয়াজ টু হট টু ড্রিঙ্ক। আমরা বুঝতে পারলাম যে আমরা যখন বোঝাতে চাবো যে এত গরম ছিল যে খাওয়া সম্ভব না, তখন আমরা বলবো দ্য স্যুপ ওয়াজ টু হট টু ড্রিঙ্ক। এই যে আমি আবার নিচে সো দিয়ে লিখে দেখিয়েছি যে দ্য স্যুপ ওয়াজ সো হট দ্যাট আই কুডেন্ট ড্রিঙ্ক ইট। হ্যাঁ, আই কুডেন্ট ড্রিঙ্ক ইট অথবা দ্য বেবি কুডেন্ট ড্রিঙ্ক ইট, যেভাবে বলতে চাও, যাকে সাবজেক্ট হিসেবে নিতে চাও। আচ্ছা, তারপরেরটায় যাই। ও আচ্ছা, এখানে আবার আমি এক্সাম্পল দিয়ে মানে তোমাকে কালার কোড করে বুঝিয়ে দিচ্ছি যে টু হচ্ছে আমাদের প্যাটার্নের অংশ, হট হলো অ্যাডজেক্টিভ, কারণ স্যুপটার অবস্থা বোঝাচ্ছে। মনে আছে অ্যাডজেক্টিভকে যে নাউনকে ডেসক্রাইব করে, যে হট হচ্ছে স্যুপকে ডেসক্রাইব করছে। স্যুপ একটা নাউন আমাদের, তাই না, খাবারের নাম। আর ড্রিঙ্ক হচ্ছে আমাদের ভার্ব। ড্রিঙ্ক মনে আছে তো অ্যাকশন বোঝায় না, ভার্ব হলো অ্যাকশন বোঝায়, অ্যাডজেক্টিভ হলো নাউনকে ডেসক্রাইব করে, তাই না? তাহলে স্যুপ ওয়াজ সো হট দ্যাট আই কুডেন্ট ড্রিঙ্ক ইট। ওকে, তাহলে তারপরের অংশে আরেকটা এক্সাম্পল আমরা দেখি। দ্য লাগেজ ওয়াজ টু হেভি টু ক্যারি। দ্য লাগেজ হলো নাউন, হেভি হলো কি অ্যাডজেক্টিভ, তাই না? যে লাগেজটা এতই ভারী ছিল, মানে এই যে লাগেজের একটা লাগেজকে ডেসক্রাইব করছি, নাউনকে ডেসক্রাইব করলো করলো বলে হেভি হয়ে গেল অ্যাডজেক্টিভ। টু ক্যারি, ক্যারি তো ভার্ব, তোমরা বোঝো বহন করা। হ্যাঁ, তাহলে লাগেজটা এত ভারী ছিল যেটা ক্যারি করা সম্ভব হচ্ছিল না লোকটার পক্ষে। এই যে আমি আবার সো দিয়ে লিখে দেখিয়েছি, দ্য লাগেজ ওয়াজ সো হেভি দ্যাট দ্য ম্যান কুডেন্ট ক্যারি ইট। তো সো দিয়ে বললে পরে পরে একটু লম্বা করে সেন্টেন্স বলতে হয়, আর টু 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 এই ফর্ম্যাটে লিখলে একটু ছোট করে বলা যায় আর কি। আচ্ছা, এটা প্রেফার মানে যে যেটা প্রেফার করে, বা টু দিয়ে সহজে মানে ভাবের এক্সপ্রেশন করা যায় সুন্দর করে, একদম কনসাইজলি, মানে সংক্ষিপ্ত ফর্মে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি এখানে। মম ওয়াজ টু ওয়ারিড টু ড্রিঙ্ক ক্লিয়ারলি, থিঙ্ক ক্লিয়ারলি, আই এম সরি, ড্রিঙ্ক নয় থিঙ্ক। যে মার হয়তো বেবিটার একটু জ্বর এসছে, মা এখন চিন্তা করে কুল পাচ্ছে না যে কী করবে। এখন আগে জ্বর মাপবে, ওষুধ খাওয়াবে, ডাক্তারের কাছে নেবে, আরও কী কাজ আছে। সো মার মাথা ক্লাউডেড হয়ে গেছে, না, মা অনেক দুশ্চিন্তায় পড়ে গেছে। সো এটা আমরা এখানে এইভাবে বলছি। তাহলে মম ওয়াজ টু ওয়ারিড, মা এত বেশি দুশ্চিন্তিত হয়ে গেলেন যে কি হলো, টু থিঙ্ক ক্লিয়ারলি। ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে থিঙ্ক করতে পারছেন না। ক্লিয়ারলি কী ধরনের পার্টস অফ স্পিচ বলতে পারবে? মনে আছে আমরা পড়েছিলাম এল ওয়াই থাকলে কি অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব কি করে বলো তো, ভার্বকে মডিফাই করে। থিঙ্ক ক্লিয়ারলি, থিঙ্ক কিন্তু আমাদের ভার্ব না, চিন্তা করা। এই যে প্যাটার্নও বলছে যে টু এর পরে যে থাকবে সে হলো ভার্ব, তাহলে এই যে থিঙ্ক হচ্ছে ভার্ব, চিন্তা করা। ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে চিন্তা করতে পারছিলেন না, বা একদম দ্বিধামুক্তভাবে চিন্তা করতে পারছিলেন না। তাহলে ক্লিয়ারলি শব্দটা থিঙ্ক ভার্বকে যেহেতু সে মডিফাই বা ডেসক্রাইব করছে, এই জন্য ক্লিয়ারলি হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। দেখেছো? এবং আমাদের যে হিন্ট ছিল, ছোট্ট হিন্ট, কি এল ওয়াই থাকলে অ্যাডভার্ব, তো সেটাও আমরা আবার একবার কি করলাম, রিভাইজ করে নিলাম বা ব্রাশ আপ করে নিলাম আমাদের নলেজকে। আচ্ছা, তাহলে টু ডট ডট টু তারপরে ভার্ব, মনে থাকবে টু অ্যাডজেক্টিভ টু ভার্ব, তারপরে বাকি যদি আরও কিছু থাকে। তাহলে আমি এখানে আবার ভেঙে লিখে দিয়েছি সো দিয়ে, মম ওয়াজ সো ওয়ারিড দ্যাট শি কুডেন্ট থিঙ্ক ক্লিয়ারলি। ঠিক আছে? আচ্ছা, তারপরের অংশে আমরা যাই। আরেকটা এক্সাম্পল আছে, আই ওয়ান্টেড টু বাই দ্য পিঙ্ক ড্রেস, আই ওয়াজ টু এক্সাইটেড টু নোটিস দ্য প্রাইস। দেখেছো? তাহলে কি যে একটা পিঙ্ক ড্রেস দেখে আমার খুব পছন্দ হয়েছে, এই যে মেয়েটার পিঙ্ক ড্রেসটা পরে আছে হয়তো বারবিটা, দেখে আমার পছন্দ হয়ে গেছে, আমি একদম হ্যাঁ এটা কিনতেই হবে, কিন্তু মেবি প্রাইসটা অনেক হাই, আমি খেয়ালও করিনি, তাই না? যে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, আই ওয়াজ টু এক্সাইটেড টু নোটিস দ্য প্রাইস, আমি প্রাইস নোটিস করিনি। হ্যাঁ, দেখেছো? তাহলে আমরা এটাকে যদি আমরা ভেঙে বলতে চাই কি বলতে পারি বলো তো? আই ওয়াজ সো এক্সাইটেড দ্যাট আই ডিড নট নোটিস দ্য প্রাইস। হ্যাঁ, আই ফরগট টু নোটিস দ্য প্রাইস, যে কোনো কিছু দিয়ে বলতে পারি, মানে যেটাই বলি নেগেটিভ অর্থে বলবো যে আমি এত বেশি উত্তেজিত ছিলাম যে আমি দামটা খেয়ালই করিনি। হ্যাঁ, নোটিস তো ভার্ব আমরা জানি, আর দ্য প্রাইস এখানে নাউন। আচ্ছা,
ঠিক আছে, আজকে আমরা জাস্ট টু এই প্যাটার্নটাতে দিকে ফোকাস করি যে আই ওয়াজ টু এক্সাইটেড টু নোটিস দ্য প্রাইস। আচ্ছা দেখো এখানে মামাম তোমাদের জন্য কয়েকটা এক্সাম্পল নিয়ে এসছে। তোমরা কিন্তু আমার এই এক্সাম্পলগুলোর বাইরে এই প্যাটার্ন দিয়ে টু প্যাটার্ন দিয়ে নিজেরা 5টা সেন্টেন্স ফর্ম করবে, ওকে? যখন আমি ছুটি দেব তখন। দেখো, ড্যাড ওয়াজ টু বিজি টু আনসার দ্য ফোন। Hutum was too sleepy to finish his homework. Hutum was too embarrassed to look at Tia. The water was too cold to swim in. হ্যাঁ, সুইম ইন সাঁতার কাটার জন্য, মানে পানিতে নেমে তো সাঁতার করতে হবে, তাহলে এখানে সুইম ইন পুরোটাই আমাদের ভার্ব ফ্রেজ। হ্যাঁ, যে পানি এমন ঠান্ডা ছিল যে সাঁতার করা সম্ভব ছিল না, সাঁতার কাটা। হুতুম এত লজ্জিত ছিল যে সে টিয়ার দিকে তাকাতে পারছিল না। হুতুমের এত ঘুম পাচ্ছিল যে হোমওয়ার্ক করতে পারছিল না। তারপরে কি, ড্যাড ওয়াজ ছবি, বাবা এত ব্যস্ত ছিলেন যে ফোন আনসার করা মানে ফোন ধরার মতো সময় ছিল না। ঠিক আছে, এখানে পজ করে দিয়ে বাক্যগুলো নিজেরা লিখবে, লিখে তারপরে চিন্তা করবে যেরকম আর কি কি বাক্য তুমি লিখতে পারো। হ্যাঁ, দ্য আইটেমস ওয়্যার সো এক্সপেন্সিভ দ্যাট উই কুড নট বাই ইট, তাহলে এটাকে আমরা টু দিয়ে যদি বলি যে দ্য আইটেমস ওয়্যার টু এক্সপেন্সিভ টু বাই, যে জিনিসগুলোর দাম এত বেশি ছিল যে আমরা বাই করতে পারিনি। ঠিক আছে, এরকম। আচ্ছা, এইখানে আরেকটা এক্সাম্পল দিয়ে আবার একটা প্যাটার্ন দেখিয়ে মামা বেয়ার আছে তোমাদের ছেড়ে দেবো। আচ্ছা দেখো, দ্য বেবি ক্রাইড টু লাউডলি টু বি ইগনোরড। আচ্ছা এখানে দেখো তো, বি ইগনোর, এখন বি ভার্ব তো একা বসতে পারে না, বি এর সাথে আরেকজনকে লাগে, তাহলে ইগনোর তো বোঝো অবজ্ঞা করা, বি ইগনোরড অবজ্ঞা করা সম্ভব হচ্ছে না। বেবি তো ক্রাই করছে খুব জোরে জোরে, না? এটা তো আমরা এতক্ষণে টু থেকে বুঝে গেছি যে বাচ্চাটা এত জোরে কান্না করছিল যে তাকে ইগনোর করা বা অবজ্ঞা করা বা অবহেলা করা সম্ভব ছিল না, মানে ওকে অ্যাটেনশন তোমার দিতেই হবে। আচ্ছা এখানে আমি যে জন্য অন্য প্যাটার্ন বলছি সেটা হচ্ছে, দেখো এখানে টু এর পরে যে বসেছে সে কিন্তু আর অ্যাডজেক্টিভ নেই, সে একজন অ্যাডভার্ব হয়ে গেছে। হ্যাঁ, এই যে লাউডলি, কারণ সে ক্রাই ভার্বকে ডেসক্রাইব করছে বা মডিফাই করছে যে এত জোরে বাচ্চাটা কান্না করছিল যে আমরা ওকে ইগনোর করতে পারিনি। হ্যাঁ, তাহলে এটা আর একটা প্যাটার্ন যে টু তারপরে অ্যাডভার্ব তারপরে টু দিয়ে ভার্ব। ঠিক আছে, দ্য বেবি ক্রাই টু লাউডলি টু বি ইগনোরড। আচ্ছা এরকম আর কয়েকটা এক্সাম্পল দেখি, বাট তোমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে পারো দ্যাটস এনাফ। কখনো অ্যাডজেক্টিভ বসবে, কখনো অ্যাডভার্ব বসবে, অ্যাডজেক্টিভ দিয়ে প্যাটার্নটা বেশি কমন। এনিওয়ে, এটা খুব বেশি কঠিন করে তোমার চিন্তা করতে হবে না, তুমি আগে ভাবো যে এরকম একটা সব সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে কি না। হ্যাঁ, দ্য বেবি ক্রাই টু লাউডলি টু বি ইগনোরড। চলো তো আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখে ফেলি। দ্য টিম প্লে টু ব্যাডলি টু উইন, মানে দলটা সেদিন এত খারাপ খেলেছিল যে ওদের মানে জেতা সম্ভব না, এরকমভাবে খেলেছিল। দেখেছো, ব্যাডলি, এই যে প্লে ভার্বকে বোঝাচ্ছে যে এত খারাপ খেলেছিল, তাহলে কি করে আর উইন করবে। আবার একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য গোলকিপার রিয়াক্টেড টু স্লোলি টু স্টপ দ্য বল, এত আস্তে আস্তে সে নড়েছিল, রিয়াক্ট করেছিল বল আসতে দেখে, তো বলকে আর থামাবে কি? দেখেছো যে বলকে থামানো গোলকিপারের পক্ষে সম্ভব ছিল না, কারণ সে খুব ধীরে ধীরে রিয়্যাক্ট করছিল। অথচ এটা সম্ভবত ফুটবল খেলার দিকে ইন্ডিকেট করছে যে যদি বল তোমার দিকে আসতে থাকে আর তুমি গোলকি হও, তাহলে ইউ হ্যাভ টু রিয়্যাক্ট ভেরি ফাস্ট, রাইট? তো এত স্লোলি রিয়্যাক্ট করলে বল আটকানো যাবে না। আচ্ছা আরও কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে এই টুর প্যাটার্ন দিয়ে। দেখো, হুতুম স্পোক টু সফটলি টু বি হার্ড, হুতুম এত আস্তে কথা বলছিল যে শোনাই যাচ্ছিল না। টিনা র্যান টু কুইকলি টু বি কট, টিনা এত জোরে দৌড় দিয়েছিল যে টিনাকে ধরা সম্ভব ছিল না। দ্য বেবি ক্রাইড টু লাউডলি টু বি ইগনোরড, এটা আমরা একবার বলেছি যে বাচ্চাটা এত জোরে কান্না করছিল যে সবাই আমরা শুনতে পাচ্ছিলাম বা তাকে ইগনোর করা বা অবজ্ঞা করা সম্ভব হচ্ছিল না। ঠিক আছে, তাহলে যে কোনো একটা সাবজেক্টের পরে একটা ভার্ব দিয়ে তারপরে টু এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপরে আবার টু এর পরে সেন্টেন্সের বাকি অংশ, এই করে আমরা সংক্ষিপ্তভাবে একটা বড় মনের ভাবকে কিন্তু প্রকাশ করে ফেলতে পারি যে টিয়া এত জোরে দৌড়াচ্ছিল যে আমাদের পক্ষে ওকে ধরা সম্ভব ছিল না। এই পুরোটা কথাকে দেখেছো কত সংক্ষেপে বললাম আমরা, টিয়া র্যান টু কুইকলি টু বি কট। আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়ার আগে মামা বের তোমাদের কি হোমওয়ার্ক দিচ্ছে? হোমওয়ার্ক হলো তোমরা এই
আর টু, এভাবে এই প্যাটার্নটা দিয়ে নিজেরা 5টা সেন্টেন্স লিখবে বুঝে বুঝে, এমন সেন্টেন্স লিখবে যেগুলো মামা বের এখানে ডিসকাস করেনি, ঠিক আছে? লিখে কমেন্ট হিসেবে পোস্ট করবে। এভাবে করে অল্প অল্প প্র্যাকটিস করতে করতে দেখবে তোমরা সবগুলো রুল বা ব্যাকরণের যা কিছু নিয়ম আছে ইংলিশ গ্রামারে সবগুলোর উপরে আত্মস্থ করে ফেলতে পারবে। সো আই উইল ক্যাচ আপ উইথ ইউ সুন, আনটিল দেন ইউ টেক কেয়ার, বাই বাই।